This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপার প্রাইম টাইমের শুরুতে আজকে নজর রাখতে হচ্ছে একটা উদ্বেগের খবরে। কদিন আগে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম না, মুর্শিদাবাদ থেকে জঙ্গি ধরা পড়েছে, আর এবার ক্যানিংয়ে জঙ্গির খোঁজ। এসটিএফ এর হাতে ধরা পড়ল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য জাভেদ আহমেদ মুন্সি। এই জাভেদ আহমেদ মুন্সি যে সংগঠনের হয়ে কাজ করত, সেই সংগঠনের জন্মই হয়েছিল কাশ্মীরকে ভারত থেকে ভেঙে পাকিস্তানে যুক্ত করা লক্ষ্য নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, এই জঙ্গি বাংলায় কেন, ক্যানিংয়ে কেন? আচ্ছা, কদিন পরেই তো গঙ্গাসাগর মেলা, তাহলে কি সেখানেই কোনো নাশকতার ছক করেছিল এই জঙ্গি? সূত্র বলছে, তদন্তকারী আধিকারিকরা এটাও মনে করছেন যে এই জঙ্গির নাকি বাংলাদেশে পালানোর ছক ছিল। জাভেদ মুন্সিকে নিয়ে আসা হলো আলিপুর কোর্টে। বাংলায় আবারও জঙ্গির খোঁজ, এবার ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। শনিবার রাতে ক্যানিংয়ের গুলশান হাউস থেকে জাভেদকে গ্রেফতার করে এসটিএফ। 31শে ডিসেম্বর শ্রীনগর কোর্টে পেশের নির্দেশ আলিপুর আদালতের। জানা যাচ্ছে, মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করার জন্য ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে, আর ও হলো মুশারত আলম গ্রুপের একজন মেম্বার। জাভেদ কাশ্মীরের বাসিন্দা, নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সদস্য। 19শে ডিসেম্বর ক্যানিংয়ে আসে শ্যালকের বাড়িতে থাকছিল। পরিযায়ী শ্রমিক গোলাম গানাইয়ের বোনকে বিয়ে করেছিল। আগে লস্করি তৈবার হয়ে কাজ করত জাভেদ। 2020 সালে এনআইএর একটি মামলায় খালাস হয়। জাভেদ আহমেদ মুন্সি, যেটা গোয়েন্দাদের দাবি, পাকিস্তানে প্রশিক্ষণ প্রাপ্ত একজন জঙ্গি। লস্করি তৈবার সঙ্গে যুক্ত থাকা অবস্থাতেই 2011 সালে আহলে হাদিসের প্রধান শওকত শাহকে হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে লস্কর ছেড়ে তেহরিকুল মুজাহিদিন নামে পাক ভিত্তিক একটি জঙ্গি সংগঠনের সঙ্গে তিনি যোগ দেন। তেহরিকুল মুজাহিদিন একেবারে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন। 1990 সালে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা ইউনুস খানের হাতে তৈরি এই জঙ্গি সংগঠন। মূল উদ্দেশ্য জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ বানানো। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরবাদে জঙ্গিদের ট্রেনিং চলত। মূলত পাকিস্তানি জঙ্গিদের নিয়েই এই সংগঠন কাজ করে। কাশ্মীরি তরুণদের মগজ ধুলাই করেও জঙ্গি সংগঠনে নিয়োগ করে। লস্করি তৈবার সঙ্গে জোট বেঁধে বহু কার্যকলাপ। সংগঠনটিকে সাহায্য করে পাকিস্তান সরকার, আইএসআইও। মাত্র দিন কয়েক আগেই মুর্শিদাবাদ, অসম ও কেরালা থেকে 8 জঙ্গিকে গ্রেফতার করেছিল অসম ও পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির মধ্যে এমনিতেই গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই দক্ষিণ 24 পরগনা থেকে জঙ্গি গ্রেফতার উদ্বেগের বিষয়। বাংলাদেশেও এই জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত। ইসলামিক ছাত্র শিবির, হরকত উল জেহাদি ইসলামের মতো সংগঠন বাংলাদেশে এদের সাহায্য করে। পশ্চিমবঙ্গকে কি সেফ করিডোর বলে মনে করছে জঙ্গিরা, নাকি বাংলায় লুকিয়ে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়া খুব সহজ? যতক্ষণ রাজ্যের পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলগুলো এবং সাধারণ মানুষ তারা যতক্ষণ সচেতন না হবে, এই জিনিসগুলো বারবার চলতে থাকবে। এই তাহরিকি মুজাহিদিন যেটা, এটা কিন্তু খুব চট করে খুব সাধারণ অর্গানাইজেশন নয়। এদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পাকিস্তানের যে তাহরিকি তালিবান, তার সঙ্গে একটা সরাসরি যোগাযোগ রয়েছে। তার যে জঙ্গি, এটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত চিন্তার বিষয়। আমি জানি না এখনো পশ্চিমবঙ্গ প্রশাসন, পুলিশের ঘুম ভাঙবে কিনা। পরপর জঙ্গি গ্রেফতার, চরমে রাজনৈতিক তরজা। যে রাজ্যে একজন মন্ত্রী এবং কলকাতার মতো শহরের মহানাগরিক বলেন যে আর কিছুদিন অপেক্ষা করলে ওনারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবেন, উর্দু ভাষা মানুষকে শিখতে হবে, বাংলায় একসময় উর্দু ভাষাভাষী লোকের সংখ্যা বেশি হবে, সেই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়বে না তো কি বিজ্ঞানী ধরা পড়বে না? সেই রাজ্যে আপনি জঙ্গিই পাবেন, বিজ্ঞানী তো পাবেন না। কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে, যে ক্যানিংয়ে সব ভোট তৃণমূল নেয় বা পায়। ওখানে আরেক জঙ্গি আয়ুব, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এত জনবহুল জায়গা, সেখানেও আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন কাটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশও যথেষ্ট
ভালো কাজ করছে, কঠিন কাজ করছে, কিছু ক্ষেত্রে একটা সূত্রের মাধ্যমে খবরটা আসতেও তো সময় লাগে। বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ কেন ফেল করছে। শুধু গঙ্গাসাগর নয়, গোটা রাজ্য নিয়েই দুশ্চিন্তা বাড়ছে। শেখ হাসিনা পরবর্তী সময় বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেটাকে কাজে লাগিয়ে পুরনো যে বন্ধু সংগঠনগুলো, সেই সংগঠনগুলোর সঙ্গেই যোগাযোগ বাড়ানো এবং তাদের সাহায্যে ভারতের বুকে আরেকটা বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত এবং কাশ্মীর পর্যন্ত একটি মসৃণ করিডোর তৈরি করার উদ্দেশ্যই ছিল জাভেদ আহমেদ মুন্সির, এমনটাই প্রাথমিকভাবে গোয়েন্দাদের দাবি। ক্যামেরায় অমিতের সঙ্গে সিজার এবং অভিজ্ঞানের রিপোর্ট, TV9 বাংলা। ক্যানিংকে বলা হয় গেটওয়ে অফ সুন্দরবন, কিন্তু তা জঙ্গিদের কি করে গেটওয়েতে পরিণত হলো তা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ, কারণ এ তো যে সে জঙ্গি না, একেবারে পাকিস্তানের ট্রেনিং নিয়ে আসা জঙ্গি। কোথাও কি সুন্দরবনের জলপথ দিয়ে বাংলাদেশে ঢোকার পরিকল্পনা ছিল তার? এই প্রশ্নও কিন্তু উঠছে। ক্যানিং হাসপাতাল মোড় এলাকার গুলশান হাউস জেলা শহরতলির আর 5টা পাড়ার মতোই, কিন্তু পার্থক্য মারাত্মক। এই পাড়াতেই শ্যালকের নেয়া ভাড়া বাড়িতে থাকতো কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। এই যে বাড়িটি আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এটা এখানকার স্থানীয় বাসিন্দা মুনাব্বর পিয়াদার বাড়ি, এবং এই বাড়িতেই 7 মাসের জন্য ঘর ভাড়া নিয়েছিল গুলাম মোহাম্মদ। এই গুলাম মোহাম্মদ কাশ্মীরের বাসিন্দা, তিনি পেশায় শীত বস্ত্র বিক্রেতা। দীর্ঘ বছর ধরেই তিনি ক্যানিংয়ের অন্য জায়গায় থাকতেন। বর্তমানে তিনি এই ঘরটি ভাড়া নিয়েছিলেন এবং তার আর বলা যেতে পারে ভগ্নিপতি জাভেদ মুন্সি, যাকে কাশ্মীরের জঙ্গি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এবং আজকে তাকে আদালতে তোলা হয়েছে। বা সুন্দরবন রয়েছে, ওপারে বাংলাদেশ রয়েছে, জলপথে সহজেই কিন্তু সেখানে চলে যাওয়ার একটা সুযোগও রয়েছে। সব মিলিয়ে এই জাভেদ মুন্সির ক্যানিংয়ের বাড়িতে আসা এবং এখানে থেকে পুলিশ গ্রেপ্তার করে নেওয়াটা কিন্তু সম্পূর্ণটাই এখন একদিকে যেমন তদন্তের বিষয়, সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তারা কিন্তু অত্যন্ত আতঙ্কিত। সামনেই থানা, কিভাবে পুলিশের নাকের ডগায় আত্মীয়ের বাড়িতে ডেরা বাঁধলো, উঠছে প্রশ্ন। পাড়ায় জঙ্গি, হতবাক স্থানীয়রা। কাল রাতে ওরা এসেছে, বললো ওর গেস্ট আসছে, ব্যাস এইটুকু। কাল রাতেই এসছে, মানে রাত্রিবেলা 12টার দিকে কখন এসছে আমরা জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই, ওকে শুধু ধরে নিয়ে গেল। এদের क्या नाम क्या है उसका? उसका जावेद साहब। जावेद ऐसे ही बोलो आ गया तो हम सोचे जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया, वो कश्मीर उसको ले लिया। उसी दिन उसको बोलते মহিলা না, আমি একজন ব্যক্তিকে দেখে দিয়েছি। সেই ব্যক্তিকে দেখে মনে হয় সে দীর্ঘদিন ক্যানিংয়ে ব্যবসা করে, সালওয়ালা। আমি কিনেছি, এখন আমাকে টাকা পয়সা পাবে। এবছরও মাল কিনেছি, এবছরও মাল কিনেছি, জানি ওরা এপ্রিল মাসে চলে, মে মাসে অব্দি চুক্তি করা আছে, তার মধ্যে টাকা শোধ করতে হবে, বাড়ি খালি করে দেবে, চলে যাবে। বাংলার আর কোন কোন পাড়ায় এমন জঙ্গি লুকিয়ে রয়েছে খুঁজে বের করতে পারবে STF? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। নির্বাচন নিয়ে এখন দুই শিবির একেবারে সম্মুখ সমরে। বুঝতে পেরেছেন কাদের কথা বলছি? একদিকে ইউনূস শিবির আর আরেকদিকে বিএনপি। বাংলাদেশ যতই যুদ্ধের কথা বলুক, সেটা সবাই খোরাক হিসেবেই নিচ্ছে, কিন্তু চিন্তার বিষয় খানিকটা রয়েছে। কোথাও গিয়ে বাংলাদেশের কাসভ এপারে ঢুকে আসবে না তো, যা সত্যি উদ্বেগের। কেউ বলেছেন পরমাণু, কেউ বলছেন রাফাল দিয়ে হামলা, কেউ বলছেন কলকাতা দখল, তো আবার কেউ ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বম আছে এবং তারা নিজেরা লুঙ্গিটা যদি একবার মাল কথা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। রাজনৈতিক নেতা থেকে উগ্র কট্টরবাদী নেতৃত্ব, বাংলাদেশের কয়েকজন যা মুখে আসছে বলছে, আমরা হাসছি, দুনিয়া জুড়েই হাসির রোল উঠছে। এদেরকে মূর্খ বলছেন সে দেশেরই বহু মানুষ। মূর্খ লোক, এদের কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, এরা জানে না। কিন্তু এটুকুতেই কি সবটা উড়িয়ে দেওয়া যাচ্ছে? ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট, বাংলাদেশ থেকে এপারে এসে বিদেশে গিয়েছেন 250-র বেশি বাংলাদেশি। ওপার থেকে এপারে এসে যারা থেকে গেছে, যে বাংলাদেশিরা আমার আপনার পাড়ায় আমাদেরই একজন হয়ে মিশে আছে, কে বৈধ, কে অবৈধ, কে সাধারণ আর কে জঙ্গি, বাঁচবেন কিভাবে? ছাকনিটাই যে ফুটো, চাল থেকে কাপড়, বাঁচবে কে? এখানেই দুশ্চিন্তা। একটা বিরাট স্লিপার সেল ঘাপটি মেরে নেই তো? একটা বিরাট নেটওয়ার্ক একটা বার্তার অপেক্ষায় নেই তো? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল,
ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে কাসাফদের সঙ্গে যোগাযোগ রেখেছিল জাকিউর রহমান লখভি। লস্করি তৈবার মাথা যে মডেলে কমিউনিকেশন করেছিল, অর্থাৎ যোগাযোগ রেখেছিল, সেই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করছে আনসারুল্লাহ গোষ্ঠীও। অ্যাপের মাধ্যমে পাকিস্তান বাংলাদেশের 15 জনের বেশি জঙ্গি মাথার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। জঙ্গি নেটওয়ার্ক চিন্তা বাড়াচ্ছে। তার কারণ হচ্ছে এই যে যারা অনুপ্রবেশ করছেন তাদের তো নথি, পরিচয়পত্র ইত্যাদি দেখাতে হয়, বিষয়গুলো তো আসে, আপনারা জানেন। এই পাসপোর্ট দেদার জাল হচ্ছে, একটা চক্র কাজ করছে। আর পাসপোর্ট বানানোর জন্য যা যা নথি, গুরুত্বপূর্ণ নথি দরকার, সেই নথিগুলো জাল হচ্ছে। ফলে জাল নথি দিয়ে জাল পাসপোর্ট তৈরি করে এই জাল চক্র চলছে, অনুপ্রবেশ ঘটছে এবং এই অনুপ্রবেশের হাত ধরেই জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। তাই বর্ডার নিয়ে, অনুপ্রবেশ নিয়ে এই সময় দাঁড়িয়ে রাজনৈতিক তরজাও বাড়ছে, ওই কাদা ছোড়াছুড়ি। দেখুন কে কি বলছেন। শস্যের মধ্যেই ভূত, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জড়িত ডিআইবি অফিসের পুলিশ কর্মীদের একাংশ। শুধু তাই নয়, পাসপোর্ট অফিসের একাংশেরও যোগ রয়েছে বলে সূত্রের খবর। মোটা টাকার বিনিময়ে পোর্টালে নথি আপলোডে কারসাজির অভিযোগ। আঞ্চলিক দপ্তরের কয়েক মাসে তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রতিদিন 5 থেকে 7টি ভুয়ো নথি যাচাই না করেই নাকি পোর্টালে আপলোড। এরকম পাসপোর্ট হাতে পেয়ে বহু বাংলাদেশি ইউরোপে পাড়ি জমিয়েছে বলে সূত্রের খবর। দোষকার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েছেন। বিএসএফকে ঢেলে সাজানোর দাবিও তুলেছেন ফিরহাদ। ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন। ফিরহাদ শাহকে নিশানা করতেই শুরু হয়েছে জোর চর্চা। ফিরহাদ হাকিম সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 100% আমরা দায়িত্ব নেব, কিন্তু সেই দায়িত্বটা কখন নেব? আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন। রাজ্য সরকারের সক্রিয় মদতে একদিকে যেরকম বিএসএফকে জমির ব্যাপারে সহযোগিতা না করা, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট, আধার কার্ড, দুষ্কৃতী, সন্ত্রাসী তাদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা, এই সবটাই করছে তৃণমূল কংগ্রেস। এর জবাব তৃণমূল কংগ্রেস দিতে হবে। বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, সেটাও তো অমিত শাহের দোষ। অমিত শাহের দোষ, আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে তাদের জন্য হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার সবকিছু বিএসএফের ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা তারা পারেন না, কারণ বর্ডারটা পার হয়ে আসার পর অনুপ্রবেশকারী বলুন, স্মাগলার বলুন, অপরাধী বলুন, তারা তো রাজ্যের সীমানায় প্রবেশ করছে। দায় ঠেলাঠেলির পালা সেরে সীমান্ত এবং অন্দরের নিরাপত্তা জোর দেবে কি সরকার? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যিশুকে নিজের ক্রুশ বইতে হয়েছিল, আর আমরা আমাদেরই খুনিকে বসছি। বাংলাদেশি জঙ্গি মুর্শিদাবাদের ভোটার কার্ড জোগাড় করে ফেললো, তাও আবার এক জায়গার নয়, দুটি জায়গার। আচ্ছা বলুন তো, এই রাজ্যের ভোটার তালিকায় যে গলদ রয়েছে, এর থেকে বড় প্রমাণ আর কী বা হতে পারে?
কিন্তু এর দায় কি কেউ নেবে? একবার জাল ফেলতেই উঠেছে 175টি মাছ। দিল্লির বিভিন্ন বস্তি থেকে নথিবিহীন 175 জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা পরিচয়পত্র ছাড়াই ভারতে থাকছিল এবং ভারতের গরিবের প্রাপ্য হকে ভাগ বসাচ্ছিল। প্রশ্ন হচ্ছে, যদি নথিবিহীন 175 জন গ্রেফতার হয়, তাহলে বৈধ নথি জোগাড় করে কতজন বাংলাদেশি দিল্লিতে রয়েছে, ভারত জুড়ে রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে? কেরল থেকে গ্রেফতার হয়েছে মোহাম্মদ সাদ রাডি, 7 বাংলাদেশি, কিন্তু ভারতের সব নথিপত্র জোগাড় করে ফেলেছিল সে। মুর্শিদাবাদের দুটি জায়গায় ভোটার ছিল 7, নওদা এবং হরিহরপাড়া। 2 ভোটার তালিকাতেই সাদ রাডির নাম সাব শেখ। সাদ রাডি থেকে সাব শেখ মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং নওদা 2টি এলাকাতেই তার ভোটার তালিকায় নাম রয়েছে। পাশাপাশি শুধু ভোটার তালিকা নয়, তার সঙ্গে আধার কার্ডেও নাম তোলা হয়েছে। তিনি একটি বাড়িও করেছেন নওদার কেদারতলা এলাকায়, যেখান থেকে ধৃত মিনারুল শেখ তার বাড়ির এলাকাবর্তী এলাকাতেই বানিয়েছেন তার বাড়ি। এই যেভাবে সাদ রাডি থেকে সাব শেখ হয়েছেন, তার সঙ্গে সঙ্গে এলাকায় শুধু একা নন, সঙ্গে এসেছেন তার আত্মীয় পরিজনেরা। এখানে সব করেছে বলে তাই আমরা দেখিনি, এখানে করেছে সব ডকুমেন্ট। আমি তাও যাবো না, আর আমি এখানে বাড়ি জায়গা বাড়ি করতে। এটা এখানে করেছেন না ওই ইয়ে থেকে? এখানে করেছে। আসতক যাচ্তক না, এই শোয়েবের ভোট কোথায়? শোয়েবের ভোট এখানে নাই, ও সব বাংলাদেশে। ও শোয়েব আর এই সাবের এখানে সাব, হ্যাঁ সাব কোথায় ভোট দিত? সাব যে 10-12 বছর ধরে আছে, ও হয়তো ভোটের সময় বাড়তে থাকলো, ও এখানে কম থাকতো, বাইরে কাজ করে কেরালায়। তার মানে করদাতাদের করের টাকায় বাংলার মাটিতে বাংলাদেশি জঙ্গিদের চাষ হচ্ছিল। অনুপ্রবেশ যদি বিএসএফ এর দোষ হয়, তাহলে এই ভোটার তালিকায় নাম তোলানোর দায় কে নেবে? এখন তারা ঢুকে এই জনবহুল জায়গায় যদি মিশে যায়, তাদেরকে আইডেন্টিফাই করে ধরতেও একটু সময় লাগে। সূত্র নানাভাবে খবর পেয়ে তাও আমাদের পুলিশ তারা কাজ করে। যারা ভোটের আইডি কার্ড ইস্যু করেন, নির্বাচন কমিশনকে আমি রিকোয়েস্ট করব যে আরও ভালোভাবে নির্বাচন কমিশন যাতে ভোটার আইডি দেওয়ার আগে আরও বেশি করে তারা চেক করেন। দুটোই মুর্শিদাবাদ থেকে পাওয়া গেছে, দুটোই মুর্শিদাবাদ জেলা থেকে পাওয়া গেছে, নওদা এবং হরিহরপাড়াতে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অধীরবাবু কয়েকদিন আগে কি বলেছিলেন, পরে যদিও ভোল পাল্টেছিলেন, কিন্তু বাস্তবিকতা তো সত্য তো। কারো দেরিতে হয়, মানুষ হলে জল সরাসরি পান করে, গাধা হলে ঘোলা করে তারপরে খায়। তো যারা গাধা তারা একটু পরে বুঝবে, কিন্তু যারা মানুষ তারা বুঝে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আগামী দিনে বাংলাদেশের মতো হতে চলেছে যদি পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে সজাগ না। রাজ্যের নিরাপত্তা নেই। রাজ্য শুধুমাত্র উগ্রপন্থীদেরকে লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করতে দেয় বলে আমরা আপাতত বোম বিস্ফোরণ শুনতে পাচ্ছি না। নেতারা প্রকাশ্যে যত খুশির দায়ে ঠেলুন, কিন্তু মনে মনেও যদি এই কথাগুলি তারা বিশ্বাস করে বসেন, তাহলে সত্যিই বিপদ। কারণ আর কত বাংলাদেশি সাথ ভারতের ভোটার সেজে বসে রয়েছে কে জানে। ছেঁকে বেনজল বের করাটা খুব জরুরি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে তো প্রশ্নের কোনো শেষ নেই। গতকালই দেখিয়েছিলাম না, মালদায় 7 বছরের শিশুকে বাড়ির সামনে থেকে অপহরণ করছে দুষ্কৃতীরা। হ্যাঁ, এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু বাড়ি ফিরেছে, শিশুর বাড়ির প্রত্যেকে খুশি, কিন্তু কোথাও একটা আক্ষেপও কাজ করছে। কেন জানেন? কারণ শিশুর বাবার একেবারে ছোটবেলার 2 বন্ধুই এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন, অভিযুক্ত তারা। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এইরকম অপরাধী মন তৈরি হচ্ছে কেন বলুন তো? বাড়ির দুয়ার থেকে শিশুকে অপহরণ। শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়ায়। অবশ্য 6 ঘন্টার মধ্যেই শিশুকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় 2 অভিযুক্তকে। তাদের পরিচয় জানতে পেরে হতবাক পরিবার, কারণ বন্ধু হয়ে বন্ধুর পিঠেই ছুরি। সালালপুরে শনিবার সকালে বাড়ির সামনে থেকে 7 বছরের শিশুকে অপহরণ করে পালায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরায় অপহরণের মুহূর্তের ভিডিও দেখে তদন্ত শুরু করে পুলিশ। জায়গায় জায়গায় নাকা তল্লাশি চালানোর সময় উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে জালে ধরা পড়ে 2 অভিযুক্ত। উদ্ধার হয় শিশুও। অপহরণের ঘটনায় গ্রেপ্তার মনসুর আলম এবং এজাজ আহমেদ। ধৃতরা হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের বাসিন্দা। ধৃতরা অপহৃত শিশুর বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু। প্রশ্ন হলো, কেন বন্ধুর মেয়েকে অপহরণ করতে গেল মনসুর ও এজাজ? পুলিশ সূত্রে খবর,
দুই অভিযুক্ত নতুন ব্যবসা করার পরিকল্পনা করছিল, কিন্তু ব্যবসার জন্য প্রয়োজনীয় টাকা তাদের হাতে ছিল না। বিভিন্ন ব্যাংকে ঋণের জন্য আবেদন করেও মেলেনি। তারপরেই ব্যবসায়ী বন্ধুর মেয়েকে অপহরণের ছক। অপহরণ করে মোটা টাকা হাতানোর ছক ছিল দুই বন্ধুর। অপহরণের পর শিশুর বাড়িতে মুক্তিপঞ্চে ফোন এসেছিল। সেই সূত্রের পিছনে দৌড়েই অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ। বন্ধুদের কীর্তি দেখে বন্ধুত্বের উপর আর বিশ্বাস রাখতে পারছেন না শিশুর বাবা। কিন্তু বন্ধু এরকম করবে, বন্ধু তো বিশ্বাসে উঠে গেল। বন্ধু এরকম করবে ভাবতে পারিনি। আর বন্ধু যখন এই কাজটা করেছে, তোর অসুবিধা থাকলে তুই আমাকে বলতিস যে আমার টাকা পয়সার দরকার ছিল, আমি হেল্প করতাম। বন্ধু এরকম করবে ভাবতে পারছি না, বন্ধু এতটা বিশ্বাসঘাতকতা করবে। বাড়িতে যাদের অবাধ আনাগোনা, যারা বন্ধু, তারাই কিনা মেয়ের কিডন্যাপার। অভিযুক্তদের কঠোর শাস্তি চাইছেন শিশুর মা। ভালো করে শাস্তি হোক, যাতে না বের হতে পারে। ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ কোর্টের। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দুর্নীতির খবরে নজর রাখা যাক। শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিওতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের কাশিমনগর গ্রামে তৃণমূল কর্মী নীলিমা দাস 20,000 টাকা চাইছেন। এই ভিডিও যখন প্রকাশ্যে আসে, তখন তার কাছে যখন জিজ্ঞেস করা হয় তিনি কেন টাকা চাইছেন, তিনি বলেন তিনি নতুন, তার অভিজ্ঞতা নেই, কিন্তু পার্টি করলেই যে টাকা চাইতে হয় এটা তাকে কে শেখালো। কারণ 15-20 হাজারের কম লেয় না মা, আমার বিশ্বাস করেন। শুনেন মা, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ না। রবিবার সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন। বিরোধী দলনেতা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন টিএমসি টাকা মারা কোম্পানি, সঙ্গে একটি ভিডিও ক্লিপিং। কারণ 15-20 হাজারের কম লেয় না মা, আমার বিশ্বাস করেন। আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসি। শুনলেন, 20,000 টাকা কমে নিই না। আবাস যোজনায় কমিশন। মহিলার পরিচয়টাও শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে দিয়েছেন। নীলিমা দাস মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি। এটা একটা ছবি। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য মহিলা টাকা চাইছেন। মুখ্যমন্ত্রী তার সরকারকে দুয়ারে এনেছেন। আর তৃণমূলের নীলিমারা, তারা পঞ্চায়েতকে, দলটাকেই দুয়ারে নিয়ে চলে এসেছেন। টাকার দাবি নিয়ে 12 ঘর 13 উঠোনে হাজির। ভাগ চাইতে কোনো রকম সংকোচ নেই। কত টাকা চেয়েছিল আপনাদের কাছে? 20,000 টাকা দেয়, অনলাইনে তুলে নিয়ে আসতে জোর করছে হয়েছে। আমি এখন পয়সা তুলতে পারবো না, না পয়সা যেখানে পারো আমাকে দাও। আমি কোথায় পাবো যে পয়সাটা দিব? আমার হাঁড়ি চাপে না, আমি কোথায় পাই যে আমাকে টাকাটা দিয়ে আমাকে জোর করে বলছে কে টাকা দিব। যার দিকে আঙুল সেই নীলিমা দাস, তিনি কি বলছেন শুনুন। আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয়, কী থেকে কী হয় না, আমি অতটা জানি না। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি সঠিকটা। তো আমাকে বলছে যে সবাই চাইতে আসছে, সবাই তো যাবে না। আমি যেমন একটা পদে আছি বুথ সভাপতি, উনিও একটা মেম্বার কংগ্রেসের। আমি জানতে চাইলাম যে কে, তো ওরা আমাকে নাম বললো না। এই না হলে মানবিক মুখ, ভুল হয়েছে বললেই কি লোকে ভুলে যাবে? বুথ সভাপতি কি বুঝতে পারেননি নাকি কাটমানি নেওয়াটা যে অন্যায় সেটা জানতেন না? তাহলে জানতেন কি কাটমানিটা তাদের অধিকার, হক? এটা তো দিদি বলে দিয়েছে না যে আমি দিক থেকে টাকা দেবো, তুমি দিক থেকে টাকা কেটে খাও, সরকারি টাকা মেরে খাও। এতদিন এত কিছু শেখালাম 15 বছর ধরে, তোমরা এগুলো ভালো করে এগুলো ব্যবহার করো। কোনো একটা কাটমানি চাওয়াওয়ালা লোকের গ্রেপ্তারি শুনেছেন? শাস্তি শুনেছেন? দল থেকে তাড়ানো শুনেছেন? কংগ্রেসের অধীর চৌধুরী কি খুব ভুল প্রশ্ন তুললেন? TV9 বাংলা। একেবারে জোড়া বিতর্কে জন্ম দিলেন মিঠুন চক্রবর্তী। বাংলাদেশ দেখে পশ্চিমবঙ্গবাসীকে শিক্ষা নেওয়ার কথা বললেন। তার একতার বার্তার মধ্যেও একটা ধোঁয়াশা থেকে গেল। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী দাবি করলেন গোষ্ঠী কোন্দলের কারণেই নাকি লকেট চট্টোপাধ্যায়কে হারতে হয়েছে। মিঠুনের এই দাবি বোধ হয় তার দল বিজেপিকেই অস্বস্তিতে ফেলে দিল। তৃণমূল কংগ্রেস তারা মুচকি হাসছে, এমনকি বাংলায় অতি ক্ষীণ হয়ে যাওয়া কংগ্রেসও টিপ্পনি কাটতে ছাড়ছে না। একটা কথা বলতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু প্রচুর পাশে দাঁড়িয়েছিলেন। এটা কিন্তু আমরা সবাই বলবো যে যারা যারা লড়েছে, আমার মনে হয়, আমার দিক থেকে বলবো। লোকসভা নির্বাচনে হেরে একথাই বলেছিলেন লকেট চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নেতৃত্ব পাশে দাঁড়িয়েছে, একথা এত জোর দিয়ে বলার মানে কি? রাজ্য নেতৃত্ব কি পাশে ছিলেন না? আমাদের কিছু
ভুল থাকতে পারে, যে প্রত্যেকের মতামত আমাদের কাছে গুরুত্ব, আমাদের কম বলা উচিত, তাদের কথা শোনা উচিত। কর্মীদের কথা একদম আমরা কম বলবো, এতদিন ধরে হয়তো আমরা বলে গেছি, কর্মীদের কথা শুনিনি, কর্মীদের কথা শুনতে হবে এখন, আমরা কম বলবো, তারপরে আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা করব। লকেটের ক্ষত আবার খুঁচিয়ে তুললেন মিঠুন চক্রবর্তী। পান্ডুয়ায় সদস্য সংগ্রহে গিয়ে বিনা মেঘে বজ্রপাত। মিঠুন বলে উঠলেন, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হার হয়েছে লকেটের। আবার কি এখানে আর কোনো, যতগুলো আমি দেখেছি, যতগুলো বিধানসভা আছে, যেখানে যেখানে সব কটা বিধানসভাতেই জেতা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লকেট হেরে গেল। আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে, দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, যেটা ভেরি ভেরি স্যাড নিউজ। মিঠুনের বক্তব্য বঙ্গ বিজেপিকে বেজায় অস্বস্তিতে ফেলেছে। যার পক্ষে দাঁড়িয়ে মিঠুনের সওয়াল, সেই লকেট চট্টোপাধ্যায় পর্যন্ত মন্তব্য এড়িয়ে গেছেন। বাকি নেতারাও কি জবাব দেবেন বুঝে উঠতে পারছেন না। সবাইকে আরেকটু সক্রিয় হতে হবে, তবেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। ঠিক আছে, ওটা দলের ভেতরে। মিঠুন চক্রবর্তী মহাশয়ের যেটা উপলব্ধি সেটা তিনি বলেছেন, তবে দলের মধ্যে বললে সেটা ভালো হয়। আর উনি যদি একজন ব্যক্তি মিঠুন চক্রবর্তী হিসেবে বলে থাকেন, সেটা অবশ্যই ভিন্ন বিষয়। মিঠুনদার সাথে আমার কথা হয়নি, উনি আমার ওখানেই উঠেছেন, আমার ওখানেই আছেন। আমি আজকে দেখা করবো ওনার সাথে, জিজ্ঞেস করবো উনি কি বলতে চেয়েছেন, বুঝে নিয়ে তারপর উত্তর দেবো। গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, তো হয়তো কাজ হয়তো কেউ কম করেছে, কেউ বেশি করেছে, হয়তো কেউ সেভাবে বুঝে উঠতে পারেনি, এরকম হয়তো হতে পারে, কিন্তু তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। অন্যদিকে বিরোধীদের পোয়াবারও তৃণমূল ও কংগ্রেস বিদ্রুপে ভরিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলকে। তো বিজেপি তো শুধু লকেটের জায়গায় হেরেছে, তা হেরেছে, আমরা তো বলেছিলাম লকেট হারবেন, কিন্তু বাকি সব জায়গায় তো হেরেছে। আজকে মিঠুন চক্রবর্তীরা যত তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, যত কুৎসা করেছেন, এই দলবদলু সুবিধাবাদী বিশ্বাসঘাতকরা যত বেশি করে তৃণমূলের কুৎসা করতে আসবেন, মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে আসবেন, তত বিজেপি হারবে। না তো দিলীপ ঘোষের মতো লোককে দুর্গাপুরে দেওয়ার তো কোনো মানে হয় না, যে ডেপুটি এমপি ছিল। আরও অনেক গল্প আছে হয়তো তাদের দলে। এখন গোষ্ঠীদ্বন্দ্বের দিন তো বিজেপি দল, সেটা তারা নিজেরাই যখন বলছে, তাহলে নিশ্চয়ই মিঠুন এখন নিজেই পলিটিক্সের থেকে ভেসে উঠতে চাইছে, আদারওয়াইজ সবাই না ওর নাম ভুলে গেছে। সে তো থাকতে পারে, ও সেটা ওদের ব্যাপার, ওরা বলুন। মিঠুন ফিঠুন কোনো রাজনীতিতে ফ্যাক্টর নাই। মিঠুনদা কখনো নকশাল, কখনো খ্যাকশিয়াল, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো সর্ষে ফুল। মিঠুনদার কোনো ঠিক ঠিকানা নেই। লকেট হেলেছে বিজেপির অনৈতিক কারণে। আচ্ছা, এটা সবাই জানে। ওর কাছ থেকে আরেকটা নতুন কিছু আমি জানতে চাইছিলাম, যে এই যারা গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হেরেছে তারা মিলে আলাদা দল করছে না আবার তৃণমূলে ফিরে যাচ্ছে। উনি যেরকম তৃণমূলে গেছিলেন, তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, আবার বিজেপি কোথায় যাবেন, এসব বলে বলতাম নতুন দল আছে। তবে মিঠুন শুধু একটা ইস্যুর জন্ম দেননি, তিনি বাংলাদেশের দিকে তাকিয়েও শিক্ষা নিতে বলেছেন। বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত। কিসের শিক্ষা? বাংলাদেশ থেকে কি শিক্ষা নেব? মিঠুনদা আগে কোনখান দিয়ে শিক্ষা নেবে? সুভাষ চক্রবর্তীর কাছ দিয়ে শিক্ষা নিয়েছেন, মমতা ব্যানার্জির কাছ দিয়ে শিক্ষা নিয়েছেন, না এখন অমিত শাহর কাছে শিক্ষা নিচ্ছেন? কার কাছে শিক্ষা নেবেন উনি আগে ঠিক করুন। প্রত্যেকের এটা বোঝা উচিত। যারা এখনো বোঝেননি তাদের বিশেষ করে তাদের ওই ট্যুরিজম ভিসা দিয়ে একবার বাংলাদেশে পাঠানো উচিত। যে এই যেটা হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয়। আমাদের বাংলাদেশ থেকে শিখতে হবে, আমাদের একসাথে হয়ে লড়তে হবে। যদি না লড়ি তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মিঠুন কোন একতার কথা বলছেন? ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিমবঙ্গবাসীর সার্বিক একতা, নাকি বিজেপির এক হ্যাঁ তো সেফ হ্যাঁ ফর্মুলার একতা, যার জেরে সাফল্য এসেছে মহারাষ্ট্র নির্বাচন ও উত্তরপ্রদেশের উপনির্বাচনে? এই প্রশ্নটা প্রবীণ অভিনেতাকে আর করে ওঠা হয়নি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজার আগে প্রজার সঙ্গে সাক্ষাৎ। কুয়েতে গিয়ে চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আমিরের সঙ্গে দেখা করার আগে পৌঁছে গিয়েছিলেন গার্লস পিকে, সেখানে শ্রমিক শিবিরে, কারণ ওই শিবিরের 90% ভারতীয়। 1931 সালের 29শে অগস্ট SS রাজপুতানা জাহাজে চড়ে ইংল্যান্ডে যান মহাত্মা গান্ধী।
দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে। বৈঠক ছিল সেপ্টেম্বরের 7 তারিখ থেকে। এই সময়টা ব্রিটিশ প্রভাবশালী অভিজাত কোনো নেতা বা কোনো সাংসদের সঙ্গে দেখা করেননি মহাত্মা গান্ধী। তিনি চলে গিয়েছিলেন ম্যানচেস্টারের কুলিদের কাছে তাদের অভাব অভিযোগ শুনতে। মহাত্মা বুঝতে পারেন শিল্প শ্রমিকদের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ যা প্রচার করে বাস্তবটা আদৌ তা নয়, এবং ব্রিটিশ শ্রমিকদের থেকেও খারাপ পরিস্থিতি ভারতীয় শিল্প শ্রমিকদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কুয়েতে গিয়ে শ্রমিক শিবিরে চলে গেলেন। কুয়েতে প্রায় 10 লক্ষ ভারতীয় পরিযায়ী শ্রমিক হিসেবে ও অন্যান্য পেশায় রয়েছেন। মোদী গেলেন কুয়েত শহরের গালফ স্পিক শ্রমিক শিবিরে। फैमिली यहाँ है? फैमिली यहाँ है नहीं सर, परिवार में छोटे में वही परिवार में, यहाँ पे इधर नहीं है सर, हमको घर पे। वहाँ के न्यूज मिलते रहते हैं? हाँ, न्यूज में देखते हैं सर। वीडियो कॉन्फ्रेंस करते हो? वैसे कॉन्फ्रेंस करते हैं सर। घर में वीडियो कॉन्फ्रेंस से बात करते हो? हाँ, बात करते हैं सर। अभी तो आपको मालूम है वीडियो कॉन्फ्रेंस करने का कारण क्या है? कारण क्या है, वो अब इतना प्रधानमंत्री है, हमको सामने बैठ के बात कर रहा है, इसके भी क्या चाहिए सर हमको भाई? देखिए ऐसा है इसमें सर, जिंदगी में क्या चाहिए सर? हिंदुस्तान में ये जो डेटा सबसे सस्ता है, और इसलिए दुनिया के कहीं पर भी या हिंदुस्तान में भी ऑनलाइन बात करनी है तो बहुत कम खर्चा आता है। बातचीत का तो कोई खर्चा ही नहीं है, लेकिन वीडियो कॉन्फ्रेंस करते हैं तो भी बहुत कम खर्चा है। तो आप लोगों को इसके कारण बड़ी सुविधा है कि हर शाम घर में वीडियो कॉन्फ्रेंस से गप्पे मार सकते हैं। हम लोग यहाँ पे 8 घंटा 10 घंटा ड्यूटी करके हम लोग को सर थकान महसूस होने लगता है। और आप इतने सालों से कंटिन्यू इतना काम कर रहे हैं, इतना हार्डवर्क कर रहे हैं। आप मेहनत अपने परिवार के लिए करते हैं कि नहीं करते हैं? जी सर। करते हैं ना? जी सर। आपके परिवार में कितने मेंबर हैं? 5, 7, 10 बराबर? जी सर। तो आप 5 घंटे 6 घंटे 7 घंटे काम करोगे तो चलेगा। मैं भी मेरे परिवार के लिए काम करता हूँ। मेरे परिवार में 140 करोड़ लोग हैं, तो मुझे जरा ज्यादा काम करना पड़ता है। सर हम लोग कभी कभी थकते हैं तो मेडिकल लीव ले लेते हैं। सर आप कभी ऐसा मेडिकल लीव लेते हैं? ऐसा है, मुझे भी मेडिकल लीव मिलता है। कैसे मैं बताता हूँ। जैसे अभी आया, ये जो श्रमिकों के पसीने की महक होती है ना, वो मेरी मेडिसिन होती है। 2015 ইউএইর আবুধাবিতে পরিযায়ী শ্রমিক শিবিরে যান মোদি। 2016 সৌদির রিয়াদে ভারতীয় শ্রমিকদের সঙ্গে দেখা করেন মোদি। রিয়াদে মহিলা তথ্য প্রযুক্তি কর্মীদেরও ভালো মন্দের খোঁজ নেন প্রধানমন্ত্রী। কাতারের দোহাতেও ভারতীয় শ্রমিক শিবিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রবাসী এবং অনাবাসী ভারতীয়দের দাবি, ভারত সরকারের সঙ্গে তাদের যোগাযোগ গত 10 বছরে বেড়েছে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য 2016 সালেই ই-মাইগ্রেট প্রজেক্ট আনে মোদী সরকার। তাতে অনাবাসী নিয়োগে স্বচ্ছতা আসে। এছাড়াও প্রবাসী ভারতীয় বীমা যোজনা, প্রবাসী ভারতীয় সহায়তা কেন্দ্রের মতো একাধিক প্রকল্প ও পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব দেশে পরিযায়ী ভারতীয় শ্রমিকরা কাজ করেন সেই দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মজবুত করা হয়েছে। রবিবার কুয়েতের আমিরের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিক অভিবাদন নেয়ার পাশাপাশি কুয়েতে একটি প্রতিযোগিতারও উদ্বোধন করেন মোদি। 1990 সালে ইরাকি সেনা কুয়েত দখল করে নেয়। তখন কুয়েতে আটকে থাকা ভারতীয়রা বিপদে পড়েন। ভারতীয় ব্যবসায়ী ম্যাথনি ম্যাথিউজ নিজ উদ্যোগে অনেক ভারতীয়কে নিয়ে দেশে ফিরেছিলেন। তা নিয়ে বলিউডে ছবিও তৈরি হয়ে গিয়েছিল। তবে 2024-এ মোদির সফর প্রমাণ করল কুয়েতের ভারতীয়রা এখন অনেক নিরাপদ। সরকার নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।